আমরা বুঝতে পারছি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যে ভাষা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রায় ঘোষণার পরে একাধিক সংবাদ মাধ্যমে যেই বক্তব্য বললেন যে আমরা ফাঁসির বিরুদ্ধে, আজকে নির্যাতিতার বাবা মা দাঁড়িয়ে সেই বক্তব্য বলছেন। এই সরকার তো আমরা বারবার বলছি বিরোধীদের কথা শুনছেন না, বিরোধীদের কথা একটা সংসদ ভবন যদি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে কিছু হয় না। এই বিল্ডিংটা দীর্ঘ বামামল থেকে বেঁকে রয়েছেন, অনেকটা বেঁকে রয়েছেন, আমরা জানি। সেই পরিবারকে যখন মিডিয়া গিয়েও বলছেন যে বেঁকে আছে, এই হচ্ছে বলছে যে মরে গেলে মরে যাব, আমরা এখান থেকে বেরোবো না। ওরও তো এত ভাঙা হচ্ছে, এত ভাঙা নোটিশ, কিন্তু কিছু অবৈধ এই বাড়িগুলোর ক্ষেত্রে যখন ভাঙার নোটিশ আসছে তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে পড়ছে, ব্যবসায়ীরা এবং যারা থাকছেন তারাও। তার বক্তব্য ক্লিয়ার করে দিয়েছে যে লাইসেন্স ছিল, কিন্তু লাইসেন্স থাকলেও জনসমক্ষে এইভাবে আত্মরক্ষার জন্য ব্যবহার করা যায়, এইভাবে করা যায় না। সঞ্জয় রায়ের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, একটা বড় প্রশ্ন ছিল। তারপরে আমরা দেখলাম যে শিয়ালদা আদালত থেকে তাকে শাস্তি প্রদান করা হলো যাবজ্জীবন কারাদণ্ড, এবং তার প্রতিবাদে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আমরা দেখেছি তার পরের দিনই মুখ্যমন্ত্রী সেখানে রাজ্যসভার তরফ থেকে শাস্তির দাবি আবেদন করেন। এবং এই মুহূর্তে যেটা জানা যায় যে শুধুমাত্র রাজ্য না, সিবিআইয়ের তরফ থেকেও একই দাবি আবেদন করে। কিন্তু আজকে যে শুনানি বা হাইকোর্টে যে শুনানি চললো, সেখানে দেখা যাচ্ছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে তারা বলছেন যে তারা আপাতত সঞ্জয় রায়ের শাস্তি দাবি করছেন না। কি বলবেন এই বিষয় নিয়ে? এক কথায় যদি বলতে চাই, আনফরচুনেট। প্রথমত, যখন এই ঘটনা ঘটার পরে প্রথম দিন থেকে সবাই আমরা বিশ্বাস করি, সবাই আমরা চেয়েছি যে দোষী যারা, যদি একজন হয় একাধিক জন হয়, আপাতত প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে পাওয়া যাচ্ছে, সবাই আমরা ফাঁসির দাবি করেছি। আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন, মিছিল করেছি আমরা। তদন্তে দেখা গেছে যে দোষী, যেই ধারায় দোষী সাব্যস্ত করেছে বিচারক, তুমি যদি খেয়াল করে দেখো প্রত্যেকটি যেই ধারাতে দোষী সাব্যস্ত হয়েছে তাতে সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি। কিন্তু তোমাকে ফাঁসি দেওয়ার জন্য বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এটাকে প্রমাণ করতে হবে। এবার বিরলের মধ্যে বিরলতম ঘটনা প্রমাণ করার দায়িত্ব হলো তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা কে ছিল? সিবিআই ছিল। সিবিআই শিয়ালদহ কোর্টে দাঁড়িয়ে সিবিআই এটাকে প্রমাণ করতে পারেনি যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, তাই রায়তে তাকে ফাঁসির জায়গায় সিবিআইয়ের ভূমিকাতে তো নির্যাতিতার পরিবার। একদম, আমি সেই প্রসঙ্গে আসছি। শিয়ালদায় যখন রায় প্রথম যেদিনকে রায় বেরোলো, যাবজ্জীবন কারাদণ্ডের রায় বেরোলো আমৃত্যু, সেদিনকে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের যে ফাঁসি হয়নি, নির্যাতিতার পরিবারের লোকজন, তার বাবা মা বললেন সিবিআই তদন্তে ব্যর্থ, প্রমাণ করতে ব্যর্থ যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। তাহলে সেদিনকে এই ফাঁসির আজকে 7 দিন শিয়ালদা কোর্ট থেকে হাইকোর্ট, আজকে দাঁড়িয়ে তার আইনজীবী বলছেন যে ফাঁসি চাই না, তার এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। তার পরিবারের মেয়ে মৃত্যু হয়েছে, তার যন্ত্রণা আছে, শোক আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু তার মেয়ের জন্য তো সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের মানুষও তো রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। আমরাও তো বলেছি যে বিচার চাই, ফাঁসি চাই। কিন্তু আজকে তিনি দাঁড়িয়ে বলছেন যে এটা তিনি মেনে নিচ্ছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। কারণ তুমি যখন যখন দেখো, যাবজ্জীবন কারাদণ্ডটা কিন্তু লোয়ার কোর্টে হয়ে গেছে। সঞ্জয় রায়কে প্রমাণ এইটা তো বিচারক দেখেই রায় দিয়েছেন যে তার বায়োলজিক্যাল এভিডেন্স ম্যাচ করেছে, তার ডিজিটাল এভিডেন্স ম্যাচ করেছে, তাই রায়। কিন্তু সেই রায়ের সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি। ফাঁসির জন্য তোমায় প্রমাণ করতে হবে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, তার তার আইনজীবী যখন বলছে ফাঁসি চাই না, তার এটা বলছেন কি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। আমরা বুঝতে পারছি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যে ভাষা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রায় ঘোষণার পরে একাধিক সংবাদ মাধ্যমে যেই বক্তব্য বললেন যে আমরা ফাঁসির বিরুদ্ধে, আজকে নির্যাতিতার বাবা মা দাঁড়িয়ে সেই বক্তব্য বলছেন। আবার বলছি আনফরচুনেট। এর বাইরে কি বলতে পারি আমরা? কি বলবো? আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেই ভাষায় কথা বলছেন, আপনি তো আপনার মেয়ে কর্মস্থলে তাকে ধর্ষণ, খুন হয়েছে, প্রমাণিত, আপনি যার এভিডেন্স পাওয়া যাচ্ছে, বিচারক বলছে প্রমাণিত, তাকে আপনি বলছেন ফাঁসি চান না। সমাজে এই ধরনের ঘটনা, মহিলাদের সাথে নির্যাতন আপাতত চাই না। এই আপাতত কি? আপাতত কি? তদন্তকারী রাজ্য সরকার কোর্টে গেছে, হাইকোর্টে গেছে যে আমরা ফাঁসি চাই।
এই একটা রায় তো রাজ্যের যখন একটা ঘটনা ঘটেছেন তার সাথে যখন তার রায়টা বেরোচ্ছেন রাজ্য সরকার দাবি করেছেন, সেখানে দাঁড়িয়ে নির্যাতিতার মানে তার সিবিআইও তদন্তকারী সংস্থা হিসেবে গেছে, নির্যাতিতার বাবা মা দাঁড়িয়ে এই কথাটা তার পরিবারের আইনজীবী তো তাদের বক্তব্য তাদের কথাটাই তো তুলে ধরছে আদালতে। এটা তার মানে এটা কিন্তু তারা বলে দিচ্ছে, মানে ঘুরিয়ে বলাই হচ্ছে এটা, যে এই ঘটনা তার মানে বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। আপনি কি এটা বলছেন যে তার পরিবারই এটা প্রমাণ করে দিচ্ছে যেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়? তা আমি বলার কে, কোর্টে দাঁড়িয়ে তার আইনজীবী বলছেন। তো আমি আবারও রিপিট করছি কথাটা, তুমি বোঝার চেষ্টা করো। যেই দোষে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, সেই দোষের মানে সেই ধারাতে সেই সাজা সর্বোচ্চ সাজা হলো যেই ধারাতে দোষী সাব্যস্ত হয়েছে ফাঁসি। কিন্তু ফাঁসি হওয়ার জন্য তোমাকে প্রমাণ করতে হবে যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এবার তার আইনজীবী দাঁড়িয়ে এখানে সিবিআইয়ের আইনজীবী যারা ট্রায়াল মানে সাবাল যাওয়া হয়েছে ট্রায়ালের সময় এইটা বোঝাতে মানে ব্যর্থ। এটাতে কোনো সন্দেহ নেই যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, কারণ না বিচারকের রায়তে সেটা স্পষ্ট। তাহলে দাঁড়িয়ে আজকে সেই কথাই বলছে মানে যে আমরা ফাঁসি চাই না, তার মানে আপনারা কি বলছেন এটা বিরলের মধ্যে, কারণ বিরলের মধ্যে বিরলতম ঘটনা হলে তো ফাঁসিই দিতে হবে, বিরলের মধ্যে বিরলতম ঘটনা হলে তো বিচারককে ফাঁসিই দিতে হবে। তাহলে আপনি বলছেন আমি ফাঁসি চাই না, তার মানে বিরলের মধ্যে বিরলতম ঘটনাতে আমরা বলছি না আইনজীবী বলছে, আমাদের কি বক্তব্য আছে? বাবা মার হয়ের পক্ষের আইনজীবী যারা বৃন্দা গ্রোভারকে আইন শেখাবেন বলছেন, তাদের যে আইনজীবী ছিল, যারা বলছে যে আমরা কলকাতা প্রথম 7 দিন মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা আছে, তারপরে বললেন না পুলিশ কলকাতা পুলিশের আস্থা নেই, সিবিআইতে আস্থা আছে, তারপরে বললেন সিবিআইতে আস্থা নেই আমার, তারপরে বলছেন সুপ্রিম কোর্টে কেসটা যাওয়াতে আরও ক্ষতি হয়েছে, তারপরে বলছেন যে বৃন্দা গ্রোভার যারা ওনার হয়ে দাঁড়িয়েছিলেন বলছেন তাদের আমি আইন শেখাবো। তার মানে কী করবেন আমার মানে প্রত্যেকটা জায়গায় যদি একটা স্টেটমেন্ট বারবার চেঞ্জ হয়। দেখুন, সহানুভূতি বা আন্দোলন সবাই তো করেছে, সবাই তো বিচারের দাবি করেছে, কেউ কেউ রাজনৈতিক রুটিও শিখেছে। এবার বাবা আমি ডেফিনেটলি আমি নির্যাতিতার বাবা মার পার্টটা বলছি না, কিন্তু অন্যরা তো শিখছেই, কারণ শেখেনি। মিথ্যে যারা গুজব ছড়িয়েছেন, যারা এই সরকারের মানে দফা 1 দাবি 1 করেছেন, তারা তো নিশ্চিতভাবে রাজনৈতিক রুটি শিখেছে। তার পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগেরও দাবি করেছেন। রাজনৈতিক আমি কি বললাম, ওনার সমস্ত কথাটাই তো বিরোধীদের, ওনার আজকে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বলছেন উনিও তার ইকো মনে হচ্ছে। আনফর্চুনেট, কিন্তু হচ্ছে। বাংলার জনগণ দেখছেন, বাংলার সব উনি যা বক্তব্য বলছেন, উনি যা দেখছেন, উনি যা শুনছেন, উনি যা বলছেন, সবটাই আমাদের মনে হচ্ছে যে কোনো একটা বিরোধী মানে অসম্ভব তৃণমূল বিরোধী যেই কথাবার্তাগুলো, যাদের রাজনৈতিক নেতাদের যা বক্তব্য হওয়া উচিত বা যা হয়, আজকে মানে এটা খুব খারাপ লাগলো। এটা সত্যি যে ওনার বক্তব্য তাই। আর উনি একটা স্টেটমেন্টে থাকছেন না, উনি মানে 7 দিন আগে স্টেটমেন্ট, তোমাদের চ্যানেল ছিল শিয়ালদা কোর্টে তো নিশ্চিতভাবে ছিল, ওনার বাবা মায়ের যে মানে তিলোত্তমার বাবা মায়ের, তুমি সেই দিনকের বক্তব্য আর আজকের বক্তব্য পাশাপাশি চালাও। আমি বলছি যে আমার যে বাইটটা চলবে, তার সাথে সাথে এই দুটো বাইট একসাথে লাগিয়ে চালাবে, যে কি বলেছিল আজকে কি বলছে, 7 দিনের মধ্যে তফাৎ কেন? প্রত্যেকটা সুপ্রিম কোর্টে উনি বলেছেন তো, সুপ্রিম কোর্টে মামলা গেছেন বলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, বিচার প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে না, সুপ্রিম কোর্টে যাওয়াটা ভুল হয়েছে, সুপ্রিম কোর্ট ভুল। মানে এবার আমরা কি বলতে পারি বলুন? আমরা সহানুভূতি দেখাতে পারি সমস্ত কিছু, কিন্তু উনি যা আচরণ ঠিক নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজনৈতিক আক্রমণ করা যায়, কারণ উনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু আজকে নির্যাতিতার বাবা মা যদি সেই একই কথা বলেন যে আমরা ফাঁসি চাই না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো প্রত্যেকটি চ্যানেলে এসে বলেছেন যে ফাঁসি চাই না, ফাঁসি হওয়া উচিত নয়, সরকার কেন যাচ্ছে আদালতে, ফাঁসি চাওয়া উচিত না, উনিও সেই কথা বলছেন। খুবই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি প্রভাবিত করছে তাদের? কারা প্রভাবিত করছে জানি না, আমার মনে হচ্ছে যে মানে আওয়াজটা একই আসছেন, ইকো হচ্ছে, আমি জানি না কেন। তার পরিবার থেকে তো বলছে তারা কোনোভাবে প্রভাবিত নয়। কি জানি, কিছুদিন বিরোধীকে মানে অমিত শাহের সাথে দেখা করতে চাইলেন, যখন দেখা করতে পারলেন না তাদের বিরুদ্ধে বললেন। বিজেপিকে এখন আবার শুভেন্দু অধিকারীকে হঠাৎ কাছে ডেকে নিচ্ছেন, কখন কি করছেন ওনার শুভেন্দু অধিকারী বলেছেন তিনি রাজনীতির ঊর্ধ্বে যেয়ে তাদের পাশে। না, আমি জানি না, প্রথমে তো দাঁড়াতে দেননি, প্রত্যাখ্যান করেছিলেন তো, বা অনেক ধরনের স্টেটমেন্ট দিয়েছিলেন তো যখন অমিত শাহ দেখা করলেন না। আমরা তো বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করা উচিত,
নির্যাতিতার বাবা মার সাথে। আমরাও তো বলেছিলাম, দলের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে দেখা করা উচিত, দেখা করুক, করেনি। তখন ওনার যে স্টেটমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের নাম হলো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সম্বন্ধে আবার ওনার স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেল। তো দেখুন, যেই মানুষটা, আমি জানি না, শোকে নিশ্চিতভাবে ওনার শোক তো সবচেয়ে বেশি, শোকে হয়তো ভুল বলতে পারেন বা বলতে পারেন, কিন্তু এখন মনে হচ্ছেন যে জানি না, মানে আমি রিপিট করছি, প্রচণ্ডভাবে যারা তৃণমূল বিরোধী, যারা অসম্ভব তৃণমূল বিরোধী, তাদের বক্তব্যের যা যা লাইন, ওনার তাই তাই লাইন হচ্ছে, যেটা ভীষণভাবে, উনি যদি নন পলিটিক্যাল কোনো অরাজনৈতিক লোক হবেন তাহলে নিশ্চয়ই রাজনৈতিক লাইনে কথা বলবেন না। রাজনৈতিক লাইনের যা যা স্টেটমেন্ট, একটা রাজনৈতিক নেতার যা যা স্টেটমেন্ট, আমরা যত সময় পার হচ্ছে তত দেখছি যে সরকার বিরোধী বক্তব্যই বাড়ছে। তা আপনিও তো বুঝতে পারছেন, আপনিও তো বলছেন, আপনার প্রশ্নেই তো উত্তর লুকিয়ে আছে। আপনিই তো বলছেন সরকার বিরোধী বক্তব্য রাখছেন, তা সরকার বিরোধী বক্তব্য, উনি উনি নিরপেক্ষ তদন্ত দাবি করবেন, মেয়ের বিচারের দাবি করবেন, উনি তার সাথে সাথে তো আরও কিছু দাবি করে বসছেন। আজকে যেটা হলো সেটা তো মানে ভাবা যায় না। ওনার আইনজীবী দাঁড়িয়ে বলছেন আমরা ফাঁসি চাই না সঞ্জয় রায়, মানে নারীদের প্রতি সর্বোচ্চ অত্যাচার যদি, মানে ধর্ষণের মতো খুনের ঘটনা যদি ফাঁসি প্রমাণিত হওয়ার পরে যদি ফাঁসি না হয়, তাহলে কী তো, যে সঞ্জয় রায় জীবিত থাকে তাদের পরবর্তী তদন্তের সুবিধা হবে, বা এর সঙ্গে কারা জড়িত আছে সেটা সামনে আনতে পারবে। আচ্ছা মানে সঞ্জয় রায় এতদিন ধরে তদন্তে সহযোগিতা বা অসহযোগিতা, এখন শোনো, সায়েন্সের এত ডেভেলপমেন্ট হয়েছে, তোমার সায়েন্টিফিক্যাল এভিডেন্স যেগুলোকে আমরা বলি, ধরো ডিজিটাল এভিডেন্স আছে, বা ধরো সায়েন্টিফিক্যাল এভিডেন্সের মধ্যে তোমার বায়োলজিক্যাল এভিডেন্সগুলো আছে। তোমার কি মনে হয় যে সঞ্জয় রায় ধর্ষণ খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী না দেখার পরেও তুমি রায়টা যদি কপি পড়ে থাকো, তাহলে সেখানে তো পরিষ্কার বলছেন আদালত, বিচারক বলছেন যে ওখানে প্রমাণিত যে ওর এভিডেন্স ম্যাচ করেছে। তাহলে তুমি এখানে কি করে, কে কাউকে কি করে, মানে আগে এটা ধনঞ্জয়ের সময় নয়, বুঝতে হবে। তুমি যে আমার বাড়িতে এসে আমার ইন্টারভিউ নিচ্ছ, তোমার নেটওয়ার্কটা যে তুমি এখানে প্রেজেন্ট আছো এই সময়, এটা কিন্তু তোমার সার্ভিস প্রোভাইডার থেকে পেয়ে যাবে, বা আমি এখানে প্রেজেন্ট ছিলাম, কতক্ষণ ছিলাম, কী ছিলাম, পুরোটাই পেয়ে যাবে। এখন না এগুলো বলা বোকামি একটা, কিন্তু হ্যাঁ তদন্তের অনেকগুলো দিক আছে। কারণ দেখো, বিরলের মধ্যে বিরলতম ঘটনা দেখো, তুমি ফাঁসি দেওয়া হোক, তুমি ফারাক্কা হোক, মানে গুড়াপ হোক, এইগুলো কুলতলিতে হোক, এইগুলো কিন্তু আমরা বিরলের মধ্যে বিরলতম ঘটনা প্রমাণ করতে পেরেছেন রাজ্য সরকার। কুলতলির ক্ষেত্রে, ফারাক্কার ক্ষেত্রে, গুড়াপের ক্ষেত্রে 64 দিন, 59 দিন, 52 দিনের মধ্যে প্রমাণ করছেন। তার মানে তোমাকে প্রমাণ করার জন্য অনেক ধরনের এভিডেন্স জোগাড় করে সেটাকে প্রমাণ করেছে এটা বিরলের মধ্যে বিরল। মানে এইটাও সত্যি, সিবিআই সেটা পারেনি, এটাও সত্যি। মানে সিবিআই বিচারককে কোনোভাবে কনভিন্স করতে পারেনি যেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সেটা তো সত্যি। কিন্তু সেটা তো নির্যাতিতার বাবা মা আজকে তাদের আইনজীবী দাঁড়িয়ে হাইকোর্টেও বলছেন যে ফাঁসি চায় না, তার মানে তারাও হয়তো মানছেন না। রাজ্যের কি স্ট্যান্ড হবে, কারণ রাজ্য তো ফাঁসি চেয়েছে। রাজ্যর এখন একই স্ট্যান্ড হবে। রাজ্য সরকার তো কোর্টে গেছেন ফাঁসি চায় বলে, তাহলে আবার আলাদা স্ট্যান্ড হবে কেন? আজকে আমরা যেটা দেখলাম যে ওয়াক অফ বোর্ডের আজকে একটি সংশোধনীয় বিল পাস হলো, এবং সেখানে আমরা একদম প্রথম থেকে জানি যে এই সংশোধনী বিলের যদি সর্বপ্রথম কেউ বিরোধিতা করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস, এবং এখনও পর্যন্ত সেই বিরোধিতা করে যাচ্ছে। তবে যেমনটা আমরা জানতে পারছি যে সংশোধনও করতে বলেছিলেন, অর্থাৎ যে 44টা সংশোধনী দেওয়া হয়েছিল বিরোধীদের তরফ থেকে, একটাও গ্রহণ করা হয়নি, প্রত্যেকটাকে খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে 14টি সংশোধনী গ্রহণ করা হয়েছে, যেখানে কিনা মনে করা হচ্ছে যে চূড়ান্ত ভোটাভুটি হতে চলেছে 29শে জানুয়ারি। এটা নিয়ে কি বলবেন? কারণ এতদিন ধরে আপনারা এই বিলের পিছনে এত সময় দিয়েছেন, এর বিরোধিতা করেছেন, কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে একটাও আপনাদের সংশোধন কোনোটাই গ্রহণ করা হয়নি। না দেখো, এই সরকার তো আমরা বারবার বলছি বিরোধীদের কথা শুনছেন না, বিরোধীদের কথা, একটা সংসদ ভবন যদি, মানে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে কিছু হয় না। তুমি সংসদে দাঁড়িয়ে বিরোধীদের কথা শুনতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে, তাদের কথা মান্যতা দিতে হবে। মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমাদের সাংসদরা যেখানে আছেন, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে ছিলেন, ওয়াকফ বিল নিয়ে যা যা আমাদের বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিটিতে ছিলেন, তার বক্তব্য বারবার তুলে ধরেছেন, সংবাদ মাধ্যমের কাছে বলেছেন একাধিকবার। এখন যদি একটা সরকার যদি ভাবেন যে আমরা আমাদের মতো যা খুশি করব, এটা তো হবে না, আমাদের বিরোধিতা চালু থাকবে। তৃণমূল কংগ্রেসের খরচা বিলে কিন্তু একটাও আপনাদের সংশোধন না, আমি বলছি আমাদের বিরোধিতা থাকবে। এবার কত গায়ের জোরে কিন্তু বিলটাকে পাশ করিয়ে নেওয়া এখন
মানে এনডিএর কাছে সেই সংখ্যা কিন্তু নেই। তাই দেখা যাবে বিল পাস হবে কি না সেটা তো সময় বলবে। দাদা আমরা দেখলাম যে কলকাতার ওয়ার্ডে এক একটি ওয়ার্ডে বিভিন্ন সময় বলবো না প্রতিটি ওয়ার্ডে, কিছু কিছু ওয়ার্ডের সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডগুলিতে হেলে পড়া বাড়ির সন্ধান মিলছে। আজকেও বোসপুকুরে একটি হেলে পড়া বাড়ির সন্ধান মিলেছে। প্রতিদিনই এরকম খবর সামনে আসতে থাকছে এই বিষয়ে, কারণ বারংবার শাসক দল থেকে বলা হচ্ছে যে বাম আমলে অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু এই যে 2011 থেকে 2025 সাল এতটা সময় কেন পৌরসভার উপর নজরদারি রাখেনি, এটা একটা বড় প্রশ্ন। প্রথম কথা হলো, দেখো আমাদের দলের মুখপাত্র জাগো বাংলাতে দুদিন আগে বিস্তারিত দুটো বিল্ডিংয়ের অ্যাড্রেস দিয়ে, একটা 45 বছর একটা 49 বছর ধরে হেলে রয়েছে, দুটো বিল্ডিং একে অপরের উপরে হেলে দিয়েছিল, ছবি সমেত প্রকাশ করা হয়েছিল অ্যাড্রেস দিয়ে। তা সেগুলো 45 বছর ধরে, তাহলে তো তার মানে 11, তুমি যদি আমাদের 13 বছর 14 বছরের যদি পিরিয়ডটাকে বাদ দাও, তাহলেও তো 49 বছরের মধ্যে 35 বছর বাম আমলে ছিল বিল্ডিংটা। তাহলে তারা কি ব্যবস্থা নিয়েছিল? শোনো, প্রথম কথা হলো একটা বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান আছে কি না এইগুলো দেখবে, তার জন্য ইঞ্জিনিয়াররা আছেন, তারা দেখবেন। ইঞ্জিনিয়াররা তৃণমূল কংগ্রেসের কর্পোরেশনের প্রতিনিধি নয়, কর্পোরেশনের কাউন্সিলরের বিল্ডিং বেঁকে যাওয়ার পরে তুমিও যেমন দেখছো কাউন্সিলর দেখতে পারে, কিন্তু কাউন্সিলর, তুমি আজকে এই বাড়িটা করছো, কাউন্সিলর গিয়ে দাঁড়িয়ে বলতে পারে না আপনি কেন বাড়ি করছেন, আপনার প্ল্যান আছে কি না দেখান। এইটা দাঁড়িয়ে বা আপনি সয়েল টেস্ট করছেন কি না, কীভাবে নিয়ম মেনে কাজ হচ্ছে না, প্ল্যান অনুযায়ী বিল্ডিং হচ্ছে কি না, কারণ তুমি তখন আবার মিডিয়াকে ডেকে বলবেন যে দেখুন তৃণমূলের কাউন্সিলর চলে এসছে, তৃণমূলের এরা চলে এসছে। তাই কাউন্সিলরের এটা কাজ নয়। কাজটা যারা বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছেন, তারা সুপারভাইজ করবেন। কোনো না কোনো জায়গায় যদি তাদের গাফিলতি হয় সেটা দেখতে হবে। এক, 2 নম্বর কথা হলো যে ভেঙে যাওয়ার আরেকটা হলো, ধরো ভেঙে গেছে, এবার মার্জনা করবেন যে বেঁকে গেছে, যেটা নিয়ে কথা হচ্ছে, এই যে বেঁকে গেছে, বেঁকে যাওয়ার পরে তুমি যদি ধরো ওখানে কিছু মানুষ আছে যারা বসবাস করছে, যেটা আমি বললাম 45 বছর বা 49 ধরে যেই পরিবারগুলো বসবাস করছে, তুমি তাদের গিয়ে বলো, সে একই কথা বলবেন। আমাদের এই ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের দীর্ঘ বাম আমল থেকে একটা বিল্ডিং তোমরা খবরও করেছো, এর আগেও যখন বিল্ডিং ভেঙে পড়লো তখনও খবর দেখিয়েছিল, এইবারও খবর দেখালো, এই মানিকতলার এই আমাদের ওয়ার্ডেই আছে। তো সেই আবাসনের সেই বিল্ডিংটা দীর্ঘ বাম আমল থেকে বেঁকে রয়েছেন, অনেকটা বেঁকে রয়েছেন, আমরা জানি। সেই পরিবারকে যখন মিডিয়া গিয়েও বলছেন যে বেঁকে আছে, এই হচ্ছে, বলছে যে মরে গেলে মরে যাব, আমরা এখান থেকে বেরোবো না। তার মানে আইন গায়ের জোরে বার করতে হবে। বা তারা, অনেক পরিবার যখন কর্পোরেশন যাচ্ছে তাদের এগেনস্টে যখন ভাঙার নোটিশ আছে, তারা গিয়ে হাইকোর্টে চলে যাচ্ছে। একাধিক ঘটনা আমরা জানি যে এরকম বিভিন্ন ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে চলে যাচ্ছে যারা ফ্ল্যাটের ওনাররা বা অসাধু এই প্রমোটাররা, সেই কেসগুলো পেন্ডিং হয়ে থাকছে, কোর্টে চলে যাচ্ছে, কোর্টের রায়ের অপেক্ষা থাকছে। এইখানে যে সবসময় কর্পোরেশন করতে পারবে তা নয়, ভাঙা প্রচুর হচ্ছে। আমরা দেখছি যে খালি চোখে সাধারণ মানুষ যারা, আপনি যেটা বলছেন বিষয়ে অবগত নেই, তারা কিন্তু আঙুলটা তুলছে স্থানীয় প্রতিনিধিদের উপর। আর এটা অদ্ভুত। তুমি যখন একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছ, তোমার সঞ্চয় দিয়ে, জীবনের সঞ্চয় দিয়ে একটা বিল্ডিং কিনছো, ফ্ল্যাট কিনছো, তা তোমার তো তার কাগজপত্র সমস্ত কিছু বৈধ নথিপত্র দেখেই কেনা হচ্ছে। কেউ যদি আজকে নথিপত্র না দেখে কাগজ কেনে, তো এটা তো তারও দোষ। তিনি এখন কাউন্সিলরকে দোষ দেবে কেন? আমি একটা ফ্ল্যাট কিনবো, আমি তার কাগজপত্র দেখবো না, তার প্ল্যান আছে কি না, আমি যদি কিছু না দেখি, কাগজপত্র না দেখে যদি কিনি, তাহলে সেটা তো আমারও রেসপন্সিবিলিটি। হঠাৎ এখন শুধুমাত্র কাউন্সিলরদের রেসপন্সিবিলিটিতে দিলে হবে না। তারপরেও গিয়ে যদি দেখা হয় যে তোমাকে, তারপরেও ভাঙা নোটিশ, এত ভাঙা হচ্ছে, তুমি কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে যে কত ভাঙার। আর কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে তুমি যে কোনো ধরনের অভিযোগ এখন অনলাইন তুমি করতে পারছো। তুমি অ্যাড্রেস দিয়ে বলতে পারবেন যে এখানে ইললিগাল। তোমার যদি মনে হয় যে এই অ্যাড্রেস, তুমি ডিরেক্টলি ওখানে ওয়েবসাইটে গিয়ে করতে পারবে। এই সুযোগ সুবিধাগুলো তো বাম আমলে ছিল না, এখন টেকনোলজির সুবিধা আমাদের সরকার এগুলো করে দিয়েছে। সরাসরি যে কেউ, তুমিও যদি তোমার ওয়ার্ডে, তুমি যদি কলকাতা শহরের বাসিন্দা হও, তুমি গিয়ে করে দিতে পারো। তোমার মনে হয় কলকাতা শহরের বাসিন্দা না হয়ে যে এই ওয়ার্ডের এইটা মনে হচ্ছে যে নিয়ম হচ্ছে না, আনঅথরাইজড কনস্ট্রাকশন হচ্ছে বা খারাপ কিছু, তুমি কমপ্লেন করতেই পারো। সেইগুলো সাধারণ মানুষ করছে না কেন? তারপরেও তো এত ভাঙা হচ্ছে, এত ভাঙা নোটিশ। কিন্তু কিছু অবৈধ এই বাড়িগুলোর ক্ষেত্রে যখন ভাঙার নোটিশ আসছে, তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে পড়ছে, ব্যবসায়ীরা এবং যারা থাকছেন তারাও।
তো এইগুলো তখন পেন্ডিং হয়ে যাচ্ছে, ভাঙা যাচ্ছে না। তো এরকম বিভিন্ন ধরনের অসুবিধা আছে। এইগুলো গ্রাউন্ডে না থেকে কিন্তু এগুলো এইভাবে আলোচনা করলে বিরোধীরা কুৎসা করতে পারে, কিন্তু আমি তো বললাম যারা যখন সরকারে থাকে এগুলো সবাইকেই ফেস করতে হয়। সিপিএম আমলেও হয়েছে, সিপিএম আমলে বাড়ি ভেঙে পড়েনি। তো এই ঘটনা তো আমরা জানি। তো এইগুলো নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। কর্পোরেশনে কাজ করছে, একাধিক বাড়ি ভাঙা হচ্ছে, প্রায় 2 বছরে 850 মতো বাড়ি ভাঙা হয়েছে, তার চেয়ে বেশি ছাড়া কম নয়। তো এগুলো চলছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। দাদা, একটা শেষ প্রশ্ন করব। আজকে নৈহাটিতে একটি ঘটনা ঘটে যেখানে পিকনিকে আমরা দেখলাম যে হাওয়ায় ওপরে অর্থাৎ হাওয়ায় গুলি চালানো হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম একটি উদ্বোধনী অনুষ্ঠানে এইভাবে গুলি চালানো হয় এবং ইতিমধ্যে যে ধৃতদের পাকড়াও করা হয়েছে নৈহাটির ঘটনায়, তারা বলছে তারা মজার ছলে গুলি চালিয়েছিলেন। তাদের কাছ থেকে একটি 7 AMM ও উদ্ধার করা হয়েছে। কিন্তু প্রশ্ন এটা যে বাংলায় গ্রামে গ্রামে আগ্নেয় অস্ত্র এতটা সহজে কি করে পাওয়া যাচ্ছে? তুমি যে একটা উদ্বোধনের ঘটনাটা বললে সেটা নিয়ে আগে উত্তর দিই। সেটা নিয়ে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। যদি মানে সেখানে বলা হয়েছে যে ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং পুলিশ তার বক্তব্য ক্লিয়ার করে দিয়েছে যে লাইসেন্স ছিল, কিন্তু লাইসেন্স থাকলেও জনসমক্ষে এইভাবে আত্মরক্ষার জন্য ব্যবহার করা যায়, এইভাবে করা যায় না। তো সেটা নিয়ে স্টেটমেন্ট অন্যায় হয়েছে, আইনের মতো চলবে। এইখানে নৈহাটির ঘটনা তুমি যেখানে বলছো সেখানে আমরা পরিষ্কার বলছি, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এ তো আইনে যা যা শাস্তির, মজার ছলে কোনো দিন হয় না। এবার কথা দেখতে হবে যে এই মজার ছলে মুশকিলটা হলো নৈহাটি ওই অঞ্চলে না, ওই অর্জুন সিংয়ের যারা অনুগামী এরাও মজার ছলে গুলি চালায়, মজার ছলে বোম মারে। এই সংস্কৃতিটা তো আমদানি করেছেন উনি। এবার দেখতে হবে সেরকম ওনার কোনো অনুগামী কিনা, দেখতে হবে। এগুলো তো আমি জানি না, এখানে দাঁড়িয়ে এখন আমার স্টেটমেন্ট দেওয়াও সবে ঘটনা ঘটেছে, আসছে খবর। তো এইগুলো পুলিশ দেখবে। ধৃতরা অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ তদন্তের মাধ্যমে যা যা আছেন, যারা যারা অভিযুক্ত তাদের তদন্তের মাধ্যমে যা সর্বোচ্চ শাস্তি, এটা কোনো দিন মজার ছলে হতে পারে না। যা যা সর্বোচ্চ শাস্তি সেটাই দেওয়া হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।